আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ ওসমান হাদির কবর দেখতে রাতেও মানুষের ভিড় থাকবে, পুলিশি পাহারা। এদিকে আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না, বলল নুরুল হক নূর। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি, বাংলাদেশ হাউসের সামনে উগ্র হিন্দুদের বিক্ষোভ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব, শহীদ হাদির নাম রক্ত অক্ষরে আজীবন লিপিবদ্ধ থাকবে। ইন্টারপোলের মাধ্যমে খুনিদের গ্রেপ্তার নিশ্চিত করুন, বলল ইসলামী ঐক্যজোট। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শহীদ ওসমান হাদির কবর দেখতে রাতেও মানুষের ভিড় থাকবে, পুলিশি পাহারা। শহীদ ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে এখনো ভিড় করছে সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশ পথে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ কবর দেখার জন্য অপেক্ষা করছেন। শনিবার রাতে সরজমিনে দেখা গেছে কবরস্থানের সামনের অংশের নিরাপত্তা বাহিনী বলয় খুলে দেওয়া হয়েছে। শাহবাগ থানা ও টিএসসির ব্যারিকেডও তুলে দেওয়া হয়েছে, তবে বিভিন্ন জায়গায় এখনো পুলিশ সদস্যরা অবস্থান করছে। একই সঙ্গে কবরস্থানের প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট এবং বাইরের মূল গেটেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশি পাহারা অব্যাহত থাকবে। এ সময় ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেবল বাইরের অংশ থেকেই মানুষ দোয়া করতে পারছেন। এর আগে বিকাল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্রোতের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না, বলল নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদদ দিয়েছে। সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না। এই সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্ব সমাবেশে সব কথা বলেন নূর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নূর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো আমরা এই দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না, এখন সেটা হয়েছে। এই সরকার দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফেসিবাদের প্রশ্রয় দিয়েছে, বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডাকসুর সাবেক এভিপি বলেন, এই সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন। নূর বলেন, এভাবে মব করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা, যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল, তাহলে এই দেশের গোয়েন্দা সংস্থার কাজ কি? এভাবে বিচারহীনতা আগেও হয়েছে, এখনো হচ্ছে, কারণ এই সরকার শতভাগ ব্যর্থ। বাংলাদেশ হাউসের সামনে উগ্র হিন্দুদের বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাই কমিশন শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা অন্তত 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল 4 থেকে 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাই কমিশনারকে উদ্দেশ্য করে বলতে থাকে, শালাকে গুলি করে মার। এই ঘটনা যখন ঘটেছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সামনে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা
নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছেন, রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন, কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। এদিকে বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগারতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, 2004 সালের দিকে 4 দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে, তবে তখন হাইকমিশন থেকে কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আক্রান্ত হলো। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। দুদেশের দূতকে পাল্টাপাল্টি তলব সহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, 1971 সালের পর বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে নির্বাচন কমিশন ইসি। এর মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য, ছবি, ভিডিও সহ আনুষঙ্গিক বর্ণনা তাৎক্ষণিক জানতে পারবে নির্বাচন কমিশন ইসি ও আইন শৃঙ্খলা বাহিনী। সে অনুযায়ী কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশনাও দেওয়া যাবে অ্যাপের মাধ্যমে। অ্যাপ ব্যবহার করবেন ইসি, নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তারা। জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ভোটেও এই অ্যাপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন সামনে রেখে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার মতো আরও ঘটনার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিগ্রাম অ্যাপও ব্যবহার করা হচ্ছে। ভোটের সময় যতই ঘনিয়ে আসবে ততই এই ধরনের তৎপরতা বাড়তে পারে। এ অবস্থায় সহিংস প্রবণ ভোট কেন্দ্র, প্রভাবশালী ব্যক্তি, সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন গোষ্ঠীর তথ্য পৃথকভাবে সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থাগুলো, পাশাপাশি পুলিশও কাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শহীদ হাদির নাম রক্ত অক্ষরে আজীবন লিপিবদ্ধ থাকবে। ইন্টারপোলের মাধ্যমে খুনিদের গ্রেপ্তার নিশ্চিত করুন, বলল ইসলামী ঐক্যজোট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির বিপ্লবী চেতনা ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে ওসমান হাদি ছিলেন সাহসী বীর যোদ্ধা, স্পষ্ট ভাষায় জনস্বার্থের জন্য নিবেদিত প্রাণ। জুলাইয়ের বিপ্লবী বীর ওসমান হাদির উপর হামলাকারীদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ শনিবার এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।